অফিসের কাজের সূত্রে দিল্লি যাওয়া এবং এই পুরো অভিজ্ঞতাকে ডকুমেন্টেড করে রাখা, এটাই ছিল আমার উদ্দেশ্য। গত 4টি পর্বে আমি দিল্লি ও ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের এই পর্বটি অন্তিম পর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক কটা এপিসোড মনোযোগ সহকারে দেখার জন্য। তবু যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রইল। হ্যালো, গুড মর্নিং। আজকে আমার দিল্লিতে লাস্ট দিন। তো আজকে আবার আমরা যাচ্ছি ওই সেমিনারে, যেটা প্রগতি ময়দানে হচ্ছে। ওখানেই মোটামুটি আজ সারাদিনের কাজ। তারপর সন্ধ্যেবেলা ফিরে আমি জাস্ট চেক আউট করে চলে যাব এয়ারপোর্টে। আমি তাড়াতাড়ি ঢুকবো 2 ঘন্টা আগে, আদারওয়াইজ আবার বলবে ব্যাগ পাবেন না, হেন তেন, অনেক ঝামেলা। 9টা বাজে, 10টার মধ্যে আমাদের ইন করতে হবে। তো চলো যাওয়া। তো আমি মোটামুটি রেডি, এবার বেরোবো। আমি সজল স্যারের জন্য ওয়েট করছি, বেরিয়ে যাবো। দিল্লির প্রগতি ময়দানে 19 থেকে 21 মার্চ অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া সফট এক্সপোজার। এটা আইটি এক্সিবিশন এবং কনফারেন্স হোস্টেড বাই ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। এই ইভেন্টটা ইন্ডিয়ার আইটি এবং ইলেকট্রনিক্স সেক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, এবং প্রত্যেক বছরই আমরা এখানে অংশগ্রহণ করি। এই গেট দিয়ে আমি এন্ট্রি করবো, আজকে লাস্ট ডে। সো যা ছবি ভিডিওস যা তোলার আছে আজকেই তুলে নিতে হবে। আগে তো আমি একদম সময় পাইনি, যেহেতু ফার্স্ট ডে ছিল তাই। এন্ডিং স্পিচ শোনার পরে আমি সোজা চলে এসেছি ফুড কোর্টে। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে এক্সামিনার রয়েছেন যারা পরীক্ষা করছেন খাবারের গুণগত মান, হাইজিন মেনটেন হচ্ছে কিনা এবং বাসি খাবার সার্ভ করা হচ্ছে কিনা, যে জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওকে, সো আমাদের সেমিনার অলমোস্ট শেষ হতে চলেছে। আমি এবার বেরোবো এখান থেকে, খুব বেশিক্ষণ আর থাকবো না। কনফারেন্সে অনেকক্ষণই ছিলাম, প্রোগ্রাম চললো, প্রচুর ডেলিগেটসরা এসে লেকচার দিয়েছে, প্রচুর ডেলিগেটসরা এসে ওদের বিজনেস এনগেজমেন্ট সম্পর্কে বলেওছে অনেক কিছু। তো শুনলাম, অনেক কিছু জানলাম। দ্য বেস্ট থিং ইজ এখানে এত রকমের কোম্পানিজ এসছে, তাদের এত রকমের কাজ, এত রকমের অপরচুনিটিস। দিস ইজ গ্রেট টু বি হিয়ার। আর এবার আমি বেরোবো লাঞ্চ করে, দ্যাটস ইট। ওকে, তো এটা হলো হল 1, যেটা আমার সামনে দেখা যাচ্ছে একদম। আর এই পুরো এক্সিবিশনটাতে অলমোস্ট 3700 কিংবা তারও বেশি কোম্পানিজ এসেছে। বিজনেস অপরচুনিটি হিসেবে ভীষণ ভালো একটা জায়গা। এত রকমের মানুষজনদের সাথে, এত রকমের ডিপ্লোম্যাটস, তারপর কোম্পানির ওনার, এন্টারপ্রেনার সবার সাথে পরিচয় হয়েছে। বিজনেস আইডিয়াস শেয়ার করার একটা অপরচুনিটি দারুণ, অসাধারণ, মানে একদম অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। সো ফাইনালি আই এম লিভিং। তো আমাদের স্টল আমাদেরও ছিল, সেটা এই সিনটেকের লেফট সাইড থেকে গিয়ে সোজা আমাদের স্টলটাও ছিল। আর এই হচ্ছে পুরো হলটা। আর ফুড কোর্টটা তো আমি তোমাদেরকে সকালে দেখিয়েই দিয়েছি। তো এবার আমি এখান থেকে বেরিয়ে গেছি আমি। এবার আমি উবার, অটো কিংবা বাইক নিয়ে এয়ারবিএনবির দিকে যাই, একটু চেঞ্জ করে একটু মার্কেটের দিকে যাব। কারোর জন্য তো কিছুই কিনলাম না, দেন ফিরছি। ওকে, সো ফাইনালি আমি চলে এসেছি রুমে। এবার চেঞ্জও করে নিয়েছি, একটু সরোজিনীর দিকে যাব। ইন্ডিয়া গেট আমি জানি না যেতে পারবো কি না। সরোজিনীতে কিছুক্ষণ কাটিয়ে বাকিদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে আমি আবার এখানে এসে ব্যাগটা করে মোটামুটি 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, সো দ্যাট আমি এয়ারপোর্টে কিছুক্ষণ আগে যাই। তার কারণ আমি ওয়েব চেক ইনও করিনি এখনো অবধি। তো আমি বুঝতে পারছি না কি ফ্লাইট পাবো না পাবো, দেখছি যদি ওটা করে নেওয়া যায়। আর সরোজিনী তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলো। যদিও অনেক বড় জায়গা শুনেছি, কত থেকে ঘুরতে পাবো আমি জানি না এত কম সময়। ওই আর কি ছোটো ছোটো করে জায়গাগুলোকে টাচ করে যাওয়া। আমি দেখতে চাইছিলাম এই সরোজিনী মার্কেটটা এসপ্ল্যানেডের থেকে কতটা আলাদা। তবে একটা দারুণ জিনিস জানলাম, 1970-এর দশকের আগে এই এলাকার নাম ছিল বিনয়নগর। সরোজিনী নাইডুর নামানুসারে এই এলাকার নামকরণ হয় সরোজিনী নগর। সি রাইট নাও আমি আছি দিল্লির ওয়ান অফ দ্য হ্যাপেনিং প্লেস, দ্যাট ইজ সরোজিনী মার্কেট। আমি জানি না আমি কি কিনবো না কিনবো, তবে কয়েকটা জিনিস আমাকে নিতেই হবে। ফার্স্ট হচ্ছে আমার অফিসের বাচ্চাগুলোর জন্য কিছু একটা, ম্যামের জন্য কিছু একটা, নয় কিছু পাই তো নিয়ে নেব। চলো সরোজিনী এক্সপ্লোর করা যাক। আর সামনে একটা এন্ট্রি ছিল, কিন্তু আমি এন্ট্রি 2 দিয়ে যাচ্ছি। কলকাতার মতোই আশপাশে এরকম অনেক ছোট ছোট দোকান আছে, যেখান থেকে তোমরা অবশ্যই অনেক চিপ টাকায় জিনিসপত্র কিনতে পারো। এখানে একটা ওয়েলকাম গেট 2 to 4। লোকজন না দিল্লির গোলগাপ্পা পরে খুব কথা বলে। আমি শুধু দেখতে চাই দিল্লির গোলগাপ্পাটা ঠিক কতটা ভালো। আমি যদি সুযোগ পাই তাহলে খাবো ভাবছি। ভাই সাহেব ব্লু वाला का कितना प्राइस है?
हाँ, वाओ दिस इज सो गुड, ভীষণ সুন্দর। জুয়েলারি দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, আই এম সো সরি, বাট খুব সুন্দর। এটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু সাদা নেব নাকি গোল্ডেন নেব সেটা আমি বুঝতে পারছি না। বলছে 100 টাকা, ইট ফিলস চিপ নো। এখানে অনেক ক্রপ টপ আছে যেগুলো 80 করে, ইটস কাইন্ড অফ শর্ট অফ ইনার। দিস ইজ সো চিপ ম্যান। এগুলো যদি 80 করে দেয় তাহলে ডেফিনেটলি এগুলো চিপ হবে। কয়েকটা জিনিস একটু কম মনে হলো, বাট বাকি সবই 100-150 মনে হয়েছে আমার, মানে খুব বেশি ডিফারেন্স কিছু চোখে পড়েনি। এই যে 200, 250 অলমোস্ট সেম, বাট হ্যাঁ কোয়ালিটি ওয়াইজ মাচ বেটার দ্যান এসপ্ল্যানেড। প্রত্যেকটা জিনিসের দাম যেমন কম, তবে বেস্ট পার্ট হলো এখানকার কোয়ালিটিও কিন্তু ভালো। দাম কম বলে কিন্তু কোয়ালিটির কম্প্রোমাইজ আমি দেখিনি। এখান থেকে আমি দুটো সফট টয়েজ নিয়েছি, কারণ দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড আমি এটা মাত্র 300 টাকায় পেয়েছি, জাস্ট ইম্যাজিন, মাত্র 300 টাকায় দুখানা। খুবই সুন্দর, এই যে ডাক সি, খুব সুন্দর কালেকশনগুলো। তো 6টা বাজতে যায়, এবার বেরোবো, না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। করে কিন্তু কত ভালো मटेरियल। भैया गोलगप्पा का प्राइस क्या है? 40 के 5 পিস। দেখো প্রচুর গল্প শুনেছি আমি গোলগাপ্পা নাকি দারুণ খেতে, যদিও ফুচকার ধারে কাছে আসবে না, তবু আমি ট্রাই করে দেখব। গোলগাপ্পাটা খেয়ে আমার মনে হলো চাটনি ফুচকা এর থেকে অনেক ভালো। ভেতরে আলু নেই, বোঁদে জাতীয় কোনো একটা পুর ছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। কিন্তু একটা স্ট্রেঞ্জারকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, তাই বাজে এক্সপ্রেশন দিতে পারিনি। তো ফাইনালি সরোজিনী থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অলমোস্ট 6টা 15 বাজে, আমাকে 7:30টায় চেক আউট করে বেরোতেই হবে, আদারওয়াইজ আমি মিস করে যাব। এবার আমি ভাবছি এইটাকে আমি ব্যাগে কী করে ঢোকাবো। দেখো, দাম এবং কোয়ালিটি অনুযায়ী সরোজিনী কিন্তু আমাদের এসপ্ল্যানেডের থেকে অনেক এগিয়ে, কারণ এসপ্ল্যানেডের এই সস্তার জামা কাপড়ের কোয়ালিটি ভালো না। ফাইনালি আমি চলে এসেছি। যা বেকার জ্যামটা পেতাম, ভেতর দিয়ে এলাম, সে কারণে বাইকে এলাম, ঢুকতে হবে। তো বাই বাই টু দিল্লি। আমার বাকি যে এক্সপিরিয়েন্স যাবতীয় কিছু ফিরে তোমাদেরকে গুছিয়ে বলছি। আমাকে বেরোতে হবে, বেরিয়ে আমাকে 8:30টার মধ্যে অ্যাটলিস্ট এয়ারপোর্ট পৌঁছাতে হবে। তো দেখলে চেপে আমি সফটওয়্যারটাকে ঢুকিয়েছি, যাইনি এয়ারপোর্টে ঘুরে বার করে দেবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। যদিও এরকম কোনো রুল নেই, বিকজ দ্যাটস নাথিং বাট কটন অ্যান্ড জাস্ট আ মেটেরিয়াল অফ ক্লোথ। সো আমার মনে হয় না করা উচিত। তো কটা বাজছে এখন? 7:30 বাজে এক্স্যাক্টলি। আর আমি এখনই উবেরে উঠবো, উঠে বেরোবো। সো বাই দিল্লি। গ্রেটার কৈলাস পার্ট 1-এর এয়ারবিএনবিকে টাটা করে আমি এগিয়ে চলছি এয়ারপোর্টের দিকে। আমার ফ্লাইট রাত্রি 10:30টায়, তবুও হাতে সময় নিয়ে আমি যাচ্ছি, কারণ আসার দিনের মতন এক্সপিরিয়েন্স আমার হোক আমি চাই না। দিল্লিতে 4 দিন আমি দারুণ কাটিয়েছি। যে এলাকায় আমি ছিলাম সেটা বেশ পশ এরিয়া, তাই আমার খাবার দাবার, যাতায়াত, ট্রান্সপোর্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। আর বেস্ট পার্ট হলো উবেরে কেউ আমার থেকে এক্সট্রা 1 টাকাও চায়নি। এগেইন আমি আবার সেম জায়গায় চলে এসেছি, এখানে বসে আমি খেয়েছিলাম, তো অলমোস্ট দ্য সেম প্লেস। সো যাচ্ছি, এটা 1C 1D, উপরে লেফটে উঠে দোতলায়। আমার এয়ারলাইন ছিল আবারও স্পাইস জেট। আসার সময় আমার ব্যাগের ওজন ছিল 8.5 কেজি। যাওয়ার সময় কিছু জিনিসপত্র টুকটাক নেওয়ার কারণে আরও 1.5 কেজি বেড়ে গেছিলো। এখানে স্পাইস জেটের কাউন্টারে কত ফাঁকা, মানে অ্যাজ কোনো ভিড়ই নেই। হ্যাঁ, বোর্ডিং পাস পেয়ে গেছি। অটো অ্যালোটেড করলে ওরা ওদের ইচ্ছে মতন সিট অ্যালোট করে দেয়, কিন্তু আমি অফারে পেয়েছিলাম, ডিসকাউন্ট পেয়েছিলাম, তাই জন্য নিয়েছি উইন্ডো সিট। তো আমি এখন গেট নাম্বার 5-এর দিকে যাচ্ছি। হিয়ার ইজ মাই বোর্ডিং পাস। আমি জানি না, ওয়াশরুমের প্রতি আমার একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে কিউআর দিয়ে পে করলে, ইফ ইউ আর ইন হারি অর ইউ
ফরগট ইউর স্যানিটারি প্যাড, সো এখান থেকে নিয়ে নিতে পারো। অ্যান্ড ওয়াশরুম জাস্ট পাশেই। বেশ সুন্দর একটা জিনিস, এটা ভালো লাগলো বেশ। আর এইখানটাতে বেশ অনেক স্টোর আছে, বিভিন্ন ব্র্যান্ডসের অনেক রকমের স্টোর রয়েছে। আর গেট সোজা যেতে হবে আমাকে। আমি খুঁজছি কোনো ক্যাফেটেরিয়া বা কোনো খাবার জায়গা আছে কিনা, যদিও পেটটা ভরাই আছে, তাও কিছু একটা না খেলে মনে হচ্ছে হবে না। ওকে, তো স্ক্যালেটার দিয়ে ওপরে এসে আমি ফুড কোর্ট খুঁজে পেয়ে গেছি। সোজা যেতে হবে আমাকে। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি ভাত ডাল বড়ই মিস করছি। এক সপ্তাহে আমার বাইরে খাবার স্বাদ একদম মিটে গেছে। আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ভাত ডাল। প্রায় 8 দিন পরে আমি চাল মানে ভাতের দেখা পেলাম। মানে ইতনি খুশি मैं कहाँ पे रखूँ। থ্যাংক ইউ পাপ্পা রোটি, ইউ সেভড মি। ওকে, তো আমার গেট সোজা আমি দেখতে পাচ্ছি 5 to 23 স্ট্রেট। সো যাই গেটের দিকে। রাত্রি 10:30টার ফ্লাইট, তাই কোনো তাড়া নেই। আর আমি এয়ারপোর্ট পৌঁছেছিও অনেক আগে, কিন্তু আমাদের ফ্লাইট প্রায় 45 মিনিট ডিলে ছিল। অর্থাৎ যে ফ্লাইট 10:30টায় ছাড়ার কথা, সেখানে আমরা বোর্ডিংই করেছি প্রায় 11টা নাগাদ, এবং ফ্লাইট ছাড়তে ছাড়তে 11:15 থেকে 11:30 বেজে গেছিলো। কলকাতা আসতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আস্তে আস্তে রানওয়ে ছাড়িয়ে দিল্লিকে ছেড়ে ফ্লাইট উড়ে চলল আকাশে এবং কলকাতার পথে। আমি ফ্লাইটে দিনের বেলা ট্রাভেল করেছি, রাতে কখনো ওঠার সুযোগ হয়নি। দিল্লি আমাকে সেই সুযোগও করে দিল। যত উপরে উঠতে লাগলাম, দেখলাম বড় বড় হাইওয়েগুলো একটা লাইনে পরিণত হয়েছে। আর ফ্লাইটে বসে আমি ভাবছিলাম দিল্লিতে আমার কাটানো 4টে দিন, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, স্ট্রাগল, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু নিয়ে একটা মিশ্র অনুভূতি নিয়ে আমি দিল্লির আকাশ ছেড়ে কলকাতার আকাশে চলে এসেছিলাম। এবং কখন যে 1.5 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। হালকা চোখও লেগে এসেছিল। যতই বাইরে থাকি, যতই বাইরে ভালো সময় কাটাই না কেন, ঘরে ফেরার টান কিন্তু অন্যরকম। এবং ফিরলাম আমার শহর কলকাতায়। প্রায় 1:45 নাগাদ আমাদের ফ্লাইট ল্যান্ড করলো দমদম বিমানবন্দরে, এবং সেখান থেকে আমরা সব যাত্রীরা নেমে বাসের দিকে এগিয়ে চললাম। তবে টেম্পারেচারের কিন্তু একটা হিউজ ডিফারেন্স ফিলও করলাম। ওখানে যে ঠান্ডা ভাবটা ছিল, কলকাতায় আসতে সবটাই কোথায় যেন উধাও হয়ে গেল। এবার লাগেজ কালেক্ট করতে হবে। আমাদের লাগেজ দিয়েছিল বেল্ট নাম্বার 8-এ, তাই আমাদের গন্তব্য বেল্ট নাম্বার 8। বেল্ট নাম্বার 8 থেকে আমাকে লাগেজ নিতে হবে। এখানটা বেল্টের সামনে এসে দাঁড়ালেই না কিরকম একটা ভয় লাগে। আমার মনে হয় আমার লাগেজটা আসবে না, আবার আমাকে আসতে হবে। কি বাজে রকমের একটা প্যানিক। দীর্ঘ প্রতীক্ষার পর আমার লাগেজ ফাইনালি কালেক্ট করে আমি গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে গেছিলাম। 4টে দিন দারুণ কাটলো, এবং আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি তোমাদের সাথে ভাগও করে নিলাম। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার এই দিল্লি সিরিজ, এবং আমাকে সাজেশনও দিতে পারো। চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।